আছে তাহমিনা আপু, নীলফা আপু, রেহানা আপু আছেন সবাই? জি আপু। ওকে, আমরা তাহলে শুরু করে দিই। আমাদের আর 30 মিনিটস এর মতো লাগবে। সো স্টার্ট। হ্যাঁ, আচ্ছা। তো আমরা এখন পড়বো হইতেছে ড্রাগস এন্ড দ্য ব্লাডার। ঠিক আছে, আমাদের ব্লাডারে কি হয়, তিনটা জিনিস হয়, একটু জাস্ট দেখাই দিকে। এটা আমাদের ব্লাডার। ব্লাডার, হ্যাঁ, ব্লাডারে কি থাকে? রেড প্লাজার মাদার থাকে। হ্যাঁ, এখান থেকে কি আসতেছে? দিস ট্রায়াঙ্গল অফ ব্লাডার। ঠিক আছে, এখন ব্লাডারে কি কি মাসল থাকে? রেপ্টোসোম মাসল থাকে। এখন মেইনলি যেটা হয়, ব্লাডারে আমরা ড্রাগস কেন দিই, একটা হচ্ছে গিয়ে স্ট্রেস ইনকন্টিনেন্সের জন্য দিই, আর একটা হচ্ছে ওভার অ্যাক্টিভ ব্লাডারের জন্য দিই। হ্যাঁ, স্ট্রেস ইনকন্টিনেন্স বা ইনকন্টিনেন্স, মেইনলি হচ্ছে ইনকন্টিনেন্স। এখন ইনকন্টিনেন্স দুই ধরনের, একটা হচ্ছে স্ট্রেস ইনকন্টিনেন্স হতে পারে, আর একটা হচ্ছে আপনার ইনকন্টিনেন্স। হ্যাঁ আর্জ হইতে পারে, আর একটা হচ্ছে মিক্সড। ঠিক আছে, স্ট্রেস আর্জ দুইটাই থাকবে। ঠিক আছে, এটা হচ্ছে বলে মিক্স। একটা হচ্ছে কি আর্জ ইনকন্টিনেন্স, যদি আমরা বলি আর্জ, একটা হচ্ছে স্ট্রেস। আর্জ মানে কি? আর্জ মানে হচ্ছে যখনই ওর আর্জ আসতেছে ও ধরে রাখতে পারতেছে না, তখনই স্টার্ট পিকচুরেশন হয়ে যাচ্ছে। ঠিক আছে, যখনই আর্জ হইতেছে মানে এটা যখন ফুল হয়ে যাচ্ছে তখনই হইতেছে বের হয়ে যাচ্ছে। ঠিক আছে, এটা হচ্ছে আর্জ ইনকন্টিনেন্স। আর স্ট্রেস ইনকন্টিনেন্স কি? সাপোজ হাসি, জোরে হাসলো, হাসি দিল, জোরে হাঁচিও দিল, এগুলোতে হইতেছে ইউরিন ড্রপ বাই ড্রপ ইউরিন পড়ে যাচ্ছে। ঠিক আছে, দুইটাই তো খারাপ। আর মিক্সড কি? মিক্সড মানে হচ্ছে ও বোধ মানে কি, ও হাঁচি কাশি হলেও ধরে রাখতে পারতেছে না, ওর আর্চ আসলেও ধরে রাখতে পারতেছে না। সো এটা কেন হয়? এটা মেইনলি হয় হচ্ছে টেট্রাসাল মাসলটাকে রিল্যাক্স হয়ে যাওয়ার জন্য হয়। ঠিক আছে, রিল্যাক্স হওয়ার জন্য হয়ে যাবে, মানে মাসলের উপরে স্ট্রেস করবে, মাসলের ওই শক্তিটা এখন আর নাই যে ইউরিনটাকে ধরে রাখবে। আমরা কি জানি, আমাদের মাসল গুলা ইউরিনে ইমিগ্রেশন করবে, এটা মাসল গুলা কন্ট্রাক্ট করবে আর স্পিনটাকে রিল্যাক্স করবে, তাই না? তো এখানে কি হয়, মাসল গুলার ওরকম আপনি ধরে রাখার মতো কন্ট্রাকশন প্রোগ্রামের মতোই হইতেছে কি ওর ইয়েটা নাই, এই কারণে হইতেছে কি ওর স্ট্রেস ইনকন্টিনেন্স আর হচ্ছে আর্ট ইনকন্টিনেন্স হচ্ছে। আরেকটা কি হচ্ছে ওভার অ্যাক্টিভ ব্লাডার। ওভার অ্যাক্টিভ ব্লাডার আরেকটা কি, ওভার অ্যাক্টিভ ব্লাডার হচ্ছে মাসল গুলো এত বেশি কন্ট্রাক্টেড হয়ে যাচ্ছে। হ্যাঁ, এত বেশি কন্ট্রাক্টেড হয়ে গেছে, এত বেশি হাইপার অ্যাক্টিভ হয়ে আছে, মানে ও এরকম 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 করছে সারাক্ষণ। তো যার কারণে হচ্ছে কি, ধরেন আমার ইউরিনের কতটুকু হবে, আমার 500 ml হলে আমার কি হবে, মিক্সচারেশন আর্জ হবে না, মিক্সচারেশন ফ্রিকোয়েন্সি, মিক্সচারেশন আর্জ হবে। তো কি হতেছে, ধরেন 100 ml ধরলো বা 50 ml হইলো, হ্যাঁ, এতটুকু ইউরিন ভরলো, ভরার পরে এত বেশি কন্ট্রাকশন হইতেছে যে এইটা বের হয়ে যাচ্ছে। ক্লিয়ার এতটুকু? এতটুকু ক্লিয়ার সবাই? আপনারা জানেন, আমি জানি যে আপনারা সবাই এটা মোটামুটি আইডিয়া আছে, বাট এটা জাস্ট পড়ানোর আগে একটু শুরু করলাম। হ্যাঁ, তাহলে ওভার অ্যাক্টিভ ব্লাডার হতেছে মাসলটা অনেক বেশি অ্যাক্টিভিটি করতেছে, অনেক বেশি কন্ট্রাকশন হচ্ছে, ও অল্প ইউরিন ফুল হলে ও বের হয়ে যাচ্ছে। আর আর্চ মানে কি? আর্চ মানে হইতেছে ওর যখনই মিক্সচুরেশন রিফ্লেক্স হচ্ছে তখনই হচ্ছে ইউরিনটা ধরে রাখতে পারতেছে। যেমন সাপোজ ধরেন আমরা কি করি, আমাদের যদি মিক্সচুরেশন মানে ফিলিংস হয়, আমরা কি করি, আমরা দেখা যায় যে ঠিক আছে আশেপাশে ভালো ওয়াশরুম নাই, বা ওকে আমি আধা ঘন্টা পর বাসায় চলে যাব, ধরে রাখি। ঠিক আছে, আমি হচ্ছে এরকম একটা মানে একটা বাথরুমে গেলাম না, হ্যাঁ, আশেপাশের বাথরুমে গেলাম না, তো এটাই হতেছে কি আমরা ধরে রাখতে পারতেছি। তার মানে কি আমাদের হচ্ছে আর্জ ইনকন্টিনেন্স নাই। ইনকন্টিনেন্স মানে হচ্ছে ধরে রাখতে না পারা। আর কোথায় গেল লেকচার? ঠিক আছে, লেকচার চলে গেল। ওকে, এখন এটার জন্য আমরা কি দিব? ড্রাগস অ্যাক্টিং অন ব্লাডার, আমাদের হচ্ছে অ্যান্টিকোলিনার্জিক ড্রাগস দিতে হবে। অ্যান্টিকোলিনার্জিক ড্রাগসটার মধ্যে কি কি আছে দেখেন, অক্সিবিউটানিন, টলটেরানিন, ওটিডি, আমি বলতেছিলাম না ওদিন, ও টি ডি, এটা দিয়ে মনে রাখবেন। অক্সিবিউটানিন, টলটেরানিন, ড্যারিফেনাসিন, এই তিনটা দিয়ে আপনি মনে রাখেন, বাকিগুলো মনে রাখার দরকার নাই। হ্যাঁ, সলিফেনাসিন, ফেসোফেনালিন, ফ্ল্যাভজেক, প্রপসিয়াম ক্লোরাইড, এগুলো মনে রাখতে পারলে ভালো, না মনে রাখতে হলে ওটিডি। এটা কি করবে? রিডিউস ইনভলিউন্টারি ব্লাডার কন্ট্রাকশন উইথ ডিরেক্ট রিল্যাক্সেশন ইফেক্ট অফ দ্য টেস্টোস্টেরন মাসল। এটা হচ্ছে ওএবি তে দিই আমরা। ওএবি মানে কি? ওভার অ্যাক্টিভ ব্লাডার। রেজাল্ট ইন ইমপ্রুভমেন্ট অফ দা, আপনি মনে রাখবেন ওএবি ওভার অ্যাক্টিভ ব্লাডার যদি হয় সেগুলোতে কাজ করবে মেডিসিন, ফার্মাকোলজিক্যাল ইফেক্ট ভালো কাজ করবে।
যদি স্ট্রেস মানে ইনকন্টিনেন্স যদি হয় সেক্ষেত্রে আমার কি করতে হবে, সেক্ষেত্রে আমার সার্জিক্যাল মেথডে যেতে হবে। এটা একটু মাথায় রাখেন, তাহলে ইজি হবে জিনিসটা। ওয়েবি মানে আমি ওষুধ দিব, ইনকন্টিনেন্স মানে আমি সার্জারি করবো, ঠিক আছে। এই আচ্ছা, তাহলে হচ্ছে কি আমরা ওএবি তে কি কি ওষুধ দেই? ওএবি তে হচ্ছে অক্সিবিজনিন, টলটিরানিন, ডারিফেনাসিন দিই। তাহলে ইনিশিয়াল আমি কি করব, পেশেন্টের হিস্ট্রি নিতে হবে আমার। এটা জাস্ট একটু ফিজিওলজিটা বলতেছি, ইনিশিয়ালি হিস্ট্রি নিব, তারপর যদি দেখি যে পেশেন্টের হতেছে ওভারঅ্যাক্টিভ ব্লাডার আছে, তখন আমরা কি করব, ব্লাডার ডায়রি করব। ব্লাডার ডায়রি মানে কি? ব্লাডার ডায়রি মানে হচ্ছে যে কতটুক সময় পর পর বাথরুমে যায়, কতটুক কফি খায়, কতটুক চা খায়, কতটুক পানি খায়, এইসব আমরা দেখবো। পানি কমাবো, তারপর হচ্ছে চা কফি কমাবো, স্ট্রেস রিডিউস করব, আর হচ্ছে গিয়ে ব্লাডার ট্রেনিং করব ফর কতদিন, ব্লাডার ট্রেনিং করব, ঠিক আছে। 6 সপ্তাহ জন্য হচ্ছে ব্লাডার ট্রেনিং করবো। ব্লাডার ট্রেনিংটা কি? ও ধরেন হচ্ছে কি আধা ঘন্টা পর পর বাথরুমে যেতে হয়, ওকে আমরা কি করবো যে তুমি আধা ঘন্টা না, তুমি 40 মিনিট পর বাথরুমে যাবা, 10 মিনিট তুমি ধরে রাখবা, হোল্ড করে রাখার ট্রাই করবা। তারপর যখন ওইটাতে সে ইউজ টু হয়ে যাবে, তারপর তাকে কি করতে হবে, তুমি ঠিক আছে এখন তুমি 1 ঘন্টা পর পর ওয়াশরুমে যাবা। 1 ঘন্টা পরে হয়ে গেলে আমরা 2 ঘন্টা করবো, 3 ঘন্টা করবো, এরকম করে করে ধরে রাখতে হবে। এটাই হচ্ছে কি ব্লাডার ট্রেনিং। ওইটাতে আমার কাজ হলো না, আমি তখন চলে যাব ফার্মাতে, ফার্মাকোলজিক্যাল ট্রিটমেন্টে। কি দিব আমরা? ওটিডি, অক্সিবিটানিন, টলটেরাডিন, ড্যারিফেনাসিন। এবং এটা দেওয়ার পরে আমাদের কি করতে হবে, আমাদের হচ্ছে 4 সপ্তাহ পরে আমাদের হচ্ছে ফলো আপ করতে হবে। এখন দেখি আমরা যে এখানে আমরা কি কি দিলাম, এটা তো দিলাম, এটা রেজাল্ট টু ইমপ্রুভমেন্ট 57 থেকে 71% ওখানে জেটাসের ওভার অ্যাক্টিভিটি। এই ওষুধে হচ্ছে 71% জেটাসের ওভার অ্যাক্টিভিটি ঠিক হয়ে যায়। হ্যাঁ, সিগনিফিকেন্ট প্লাসিবো ইফেক্ট। সাইড ইফেক্টটা একটু খারাপ, এটা অক্সিবিটানিন, অক্সিবিটানিন দিয়ে তো বেশি ট্রিটমেন্ট করা হয়। তো স্পেশালি কি করে, এটা ড্রাই মাউথ করে, ড্রাই মাউথ করে। এই এবং দেখেন এই যে ড্রাই মাউথ কতটুকু করবে, 88% হচ্ছে অক্সিবিটানিনের সাইড ইফেক্টটাকে, এটা 88% ড্রাই মাউথ করবে, নওশিয়া, কনস্টিপেশন, ডায়রিয়া। এবং এটা আমার পরীক্ষাতে আসছিল যে অক্সিবিটানিন কত পার্সেন্ট হচ্ছে গিয়ে ড্রাই মাউথ করে, বা অক্সিবিটানিনের মোস্ট কমনেস্ট সাইড ইফেক্টটা কি, এটা কি হবে? ড্রাই মাউথ। এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট কোশ্চেন, এটা আসে, কিউ লিখে রাখেন পাশে। ব্লাড ইনহিবিশন করবে, ভয়েডিং ডিফিকাল্টিস, হেডেক, র্যাশ, ড্রাই স্কিন, অ্যারিথমিয়া, এগুলো করবে। অ্যাঞ্জিওডিমা, মেক, গ্রেড অ্যাঙ্গেল ক্লোজার, গ্লুকোমা করতে পারে। তো যার কারণে হচ্ছে গিয়ে আমরা যদি এরকম যদি সাইড ইফেক্ট হয়, তাহলে আমরা কি করবো, অক্সিবিটারিন সাইড ইফেক্ট হলে আমরা প্যাচ দিব, অক্সিবিটানিন প্যাচ। কারণ নরমালি হচ্ছে কি ফার্স্ট লাইন ট্রিটমেন্টই হচ্ছে অক্সিবিটানিন। হ্যাঁ, এখন অক্সিবিটানিনের যদি এরকম সাইড ইফেক্ট যদি হয়, তখন আমরা কি দিব, অক্সিবিউটানিন প্যাচ দিব। এরকম প্যাচ কিনতে পাওয়া যায়, প্যাচ লাগাই দিব হাতের মধ্যে, ঠিক আছে। প্যাচ লাগাই দিব, বা ট্রান্সডার্মাল প্যাচ পাওয়া যায়। তারপর যদি কাজ না হয়, তখন হচ্ছে গিয়ে আমরা ওই যে আপনার টলটেরানিনে যাইতে পারি, ফ্ল্যাভক্সিডে যাইতে পারি, ঠিক আছে। কন্ট্রা ইন্ডিকেশন কি কি হতে পারে, মাইস্থেনিয়া গ্রাভিস হতে পারে, ইউরিনারি ডিটেনশন হয়ে যেতে পারে, ঠিক আছে। ইউরিনারি ডিটেনশন হয়ে যেতে পারে, ব্লাডের আউটফ্লো অবস্ট্রাকশন হয়ে যেতে পারে, এগুলা হতে পারে। তারপর আমরা কি দেই, টিসিএ। হ্যাঁ, টিসিএ দেই আমরা। টিসিএ দিতে পারি। টিসিএটা হচ্ছে ট্রাইসাইক্লিক অ্যান্টি ডিপ্রেসেন্ট। এখানে হচ্ছে অ্যামিট্রিপটালিন, ইমিপ্রামিন, নরট্রিপটালিন, লেভোপ্রামিন, এগুলো আমরা দিতে পারি। এবং এখানে কাদেরকে দিব আমরা, অ্যামিট্রিপটালিন, নরট্রিপটালিন, এগুলো আমরা দিব হচ্ছে যাদের নকচুরাল অ্যানোরেসিস, অর্থাৎ রাতের বেলা তার ঘুম ভেঙে যায়, ইউরিনের প্রেসারের জন্য ঘুম ভেঙে যায় এবং তার মিক্সুরেশন করতে হয়, তাদেরকে আমরা দিব হচ্ছে আপনার অ্যামিট্রিপটালিন, মানে ট্রাইসাইক্লিক অ্যান্টিডিপ্রেসেন্ট দিব। ট্রাইসাইক্লিকের আবার কন্ট্রাইন্ডিকেশন কি, অ্যারিথমিয়া হতে পারে, পোস্ট এমআইতে আমরা দিব না, ঠিক আছে। সাইড ইফেক্টের মধ্যে কি হতে পারে, পোস্চুরাল হাইপোটেনশন, দাঁড়ায় আছে হঠাৎ করে প্রেসার ফল করে সে ধূপ করে পড়ে যেতে পারে, ঠিক আছে। এবং এটা নরমালি হয় কখন, ড্রাইভিং করার সময়। ড্রাউজিনেস হবে হচ্ছে ড্রাইভিং করার সময়, একটা হচ্ছে পোস্টুলার হাইপোটেনশন হবে। অ্যালকোহল এনহ্যান্স করতে পারে অ্যারিথমিয়া, সেন্ট্রাল নার্ভাস সিস্টেম সাইড ইফেক্ট ইনক্লুডিং অ্যাংজাইটি, ডিজিনেস, এগুলো হতে পারে। আর অ্যান্টি মাস্কারিনের কিছু ড্রাই ইফেক্টের মধ্যে কি হতে পারে, যে ব্লাড ইনফিউশন, কনস্টিপেশন, ড্রাই মাউথ, এগুলো হতে পারে। ডলিক্সেটিন আমরা কাদেরকে দিব, যাদের হচ্ছে গিয়ে মানে এটা হচ্ছে গিয়ে রিডাকশন করবে ইনকন্টিনেন্স এপিসোডস পার উইক। সিগনিফিকেন্ট রিডাকশন করবে হচ্ছে যাদের সোশ্যাল এম্বারাসমেন্ট হইতেছে, সাইকোলজিক্যাল ইম্প্যাক্ট। কি হবে এটা, যদি কারো এরকম ওভার অ্যাক্টিভ ব্লাডার হয় বা ইনকন্টিনেন্স হয়, তারা কি করবে, তারা কি কোনো গ্যাদারিং এ যাইতে চাবে, তাই না। তার হচ্ছে হাঁচি কাশি দিলে বা হচ্ছে তার আজ ইনকন্টিনেন্স হলে কি হবে, তার ড্রেস নষ্ট হয়ে যাচ্ছে, তো সে কি করবে, তার একটা সাইকোলজিক্যাল ইম্প্যাক্ট করবে না, সাইকোলজিক্যাল ইম্প্যাক্ট করবে। তারপর হচ্ছে ফিজিক্যাল রিলেশনে একটা ইম্প্যাক্ট করবে, তার সোশ্যাল লাইফটা এম্বারাস হবে। তো এগুলোর জন্য আমরা কি দিতে পারি, তাদেরকে দিতে পারি হচ্ছে ডলিক্সেটিন। ডলিক্সেটিনটা কি, এটা হচ্ছে সেরোটোনিন এন্ড নরঅ্যাড্রেনালিন রিআপটেক ইনহিবিটর। পরীক্ষার কোশ্চেন এটা পাশে লিখে রাখেন, লিখা আসে হাউ ডলিক্সেটিন ওয়ার্ক। এটা হচ্ছে কম্বাইন্ড সেরোটোনিন এন্ড নরঅ্যাড্রেনালিন রিআপটেক ইনহিবিটর।
সাইড এফেক্ট কি হতে পারে, এখানেও হচ্ছে কি ড্রাই মাউথ, নশিয়া হতে পারে, হেডেক, ডিক্রিজ লিবিডো, অ্যানোসমিয়া হতে পারে, উইরল রিঅ্যাকশন করতে পারে, ঠিক আছে। আর ড্রাগ শুড নট বি স্টপ অ্যাব্রাপ্টলি এন্ড ডোজ শুড বি রিডিউস ওভার 2 উইকস পিরিয়ড। একদম টানা 2 সপ্তাহ পরে হচ্ছে গিয়ে আমার যা করার করবো, তার আগে আমি হুটহাট করে বন্ধ করে দিব না। কন্ট্রাইন্ডিকেশন কি হতে পারে, আমি প্রেগন্যান্সিতে দিব না, ল্যাকটেশনে দিব না, হেপাটিক ইম্পেয়ারমেন্ট থাকলে দিব না, মাও ইনহিবিটর যদি খায় তাহলে দিব না, লোয়ার সিজার থ্রেশহোল্ড ক্যান এনহ্যান্স অ্যান্টিকোয়াগুলেন্ট এফেক্ট অফ ওয়ারফেন, যদি ওয়ারফেন সে খায় সেক্ষেত্রে ওয়ারফেনের এফেক্টটা হচ্ছে এটা বাড়া দিতে হবে। মেটাবোলাইজড বাই দ্য সেম এনজাইম, এটা করতে পারে হচ্ছে অ্যাভয়েড কো প্রেসক্রিপশন উইথ এসএসআরআই। এসএসআরআই কোনগুলো মনে আছে? সিটালোপাম, অ্যাসিটালোপ্রাম, এগুলো হচ্ছে এসএসআরআই। এগুলো হচ্ছে কি ওইটার সাথে আমি প্রেসক্রাইব করব না। এইটা হচ্ছে ইম্পর্টেন্ট, এটা একটু দেখেন। নাইস রিকমেন্ডেশন অফ স্ট্রেস ইনকন্টিনেন্স। শোনান, ডলিক্সেটিনটাই হতেছে কি শুধুমাত্র ইনকন্টিনেন্সে ইউজ করা হয়, আর কোনো ড্রাগস ওইভাবে ইউজ করা হয় না। কেন? কারণ হতেছে গিয়ে আপনার স্ট্রেস ইনকন্টিনেন্স বলেন বা আর যে বলেন, এখানে হতেছে আমরা পেলভিক ফ্লোর মাসেল দেই 3 মাস 3 বার করে হচ্ছে গিয়ে প্রতিদিন 3 বার করে আমরা হতেছে গিয়ে স্ট্রেস ইনকন্টিনেন্স 8-3-3 8-3-3 মানে কি 8 কন্ট্রাকশন 3 টাইমস ফর 3 মান্থ, ঠিক আছে। 8 কন্ট্রাকশন 3 টাইমস ফর 3 মান্থ, এই 3 মাস হচ্ছে কি আমাদেরকে কি দিব? পেলভিক ফ্লোর এক্সারসাইজ। পেলভিক ফ্লোর এক্সারসাইজ কি? যেগুলো কেগেল এক্সারসাইজ। তারপর হচ্ছে যেগুলো যে কন্ট্রাকশন আবার রিল্যাক্সেশন করি আমরা, মাসলগুলোকে কন্ট্রাকশন রিল্যাক্সেশন করতে হয়। তো এই স্ট্রেস ইনকন্টিনেন্সের সময় আমাদের কি হয়? স্ট্রেস ইনকন্টিনেন্স মানে কি? আমার মাসলটা শক্তিশালী না, পেলভিক মাসল গুলা বলেন বা ডেটোসের মাসল মানে শক্তিশালী না, তখন কি করতে হয়? এই মাসল গুলাকে মাসল গুলার হচ্ছে কন্ট্রাক্টিলিটি বাড়ানোর জন্য আপনার হচ্ছে পেলভিক মাসল এক্সারসাইজ করতে হবে। যদি পেলভিক মাসল এক্সারসাইজ এটা ঠিক না হয়, সেই ক্ষেত্রে আমরা কি করবো? ডলিক্সিটিন দিব। ডলিক্সিটিন কাদেরকে দেই? ডলিক্সিটিন তার নিয়ম আছে, তার আগে কিন্তু আমরা সার্জারিতে যাই। কিন্তু ডলিক্সিটিন আমরা কাদেরকে দেই? যাদের হইতেছে কি আপনার ফার্মাকোলজিক্যাল ট্রিটমেন্টে কাজ হচ্ছে না, সার্জিক্যাল ট্রিটমেন্টের জন্য তারা সুইটেবল না। আরেকটা হচ্ছে যাদের হইতেছে কি আপনার ইয়ে কি বলে মানে আপনার হইতেছে গিয়ে প্রিডমিনেন্ট স্ট্রেস ইনকন্টিনেন্সের আর ফার্স্ট লাইন হিসেবে আমরা দিলাম। কিন্তু যারা হইতেছে সার্জারির জন্য ফিট না, সার্জারি তারা করতে চাচ্ছে না এবং অনেক বেশি ফেব্রাইল ওম্যান, তাদেরকে ক্ষেত্রে আমি হচ্ছে ডলিক্সিটিনটা দিব, ঠিক আছে। এখন নাইস কি রিকমেন্ড করছে? নাইস বলছে যে ডলিক্সিটিন ইজ রিকমেন্ডেড অ্যাজ আ ফার্স্ট লাইন ট্রিটমেন্ট অফ ওম্যান উইথ প্রিডমিনেন্ট স্ট্রেস ইনকন্টিনেন্স আফটার ওই যে আমরা দিব পেলভিক ফ্লোর মাসল এক্সারসাইজ পিএফএমটি। হ্যাঁ, পিএফএমটি এটা হচ্ছে কি পেলভিক ফ্লোর মাসল এক্সারসাইজ দিব। তারপর যদি কাজ না হয় আমরা ডলিক্সিটিন দিব। দেন হচ্ছে ডলিক্সিটিনের কাজ না হলে আমরা সার্জারিতে যাব। এখন ডলিক্সিটিন শুড বি রুটিনলি বি ইউজড অ্যাজ আ সেকেন্ড লাইন ট্রিটমেন্ট ফর ওমেন উইথ স্ট্রেস ইনকন্টিনেন্স অলদো ইট মে বি অফার্ড সেকেন্ড লাইন থেরাপি ইফ ওমেন প্রেফার ফার্মাকোলজিক্যাল টু সার্জিক্যাল ট্রিটমেন্ট আর নট সুইটেবল ফর সার্জিক্যাল ট্রিটমেন্ট। বুঝা গেছে? যাদেরকে আমি সার্জারি করতে পারবো না তাদেরকে আমি ডলিক্সিটিন দিয়ে রাখবো। ইফ ডলিক্সিটিন ইজ প্রেসক্রাইবড ওমেন শুড বি কাউন্সেলড অ্যাবাউট ইটস অ্যাডভার্স ইফেক্ট। ডলিক্সিটিনে কি হয় জানেন? ডলিক্সিটিনে হচ্ছে ওই যে লিবিডো কমে যায়, এটা বলে দিতে হবে পেশেন্টকে আমার যে আপনি ডলিক্সিটিন যে নিচ্ছেন আপনার কিন্তু লিবিডো কমে যাবে, তারপর অ্যানোপ্রোসার্মা হবে, হেডেক হইতে পারে, নশিয়া, প্যারাস্থেসিয়া, ডিজিনেস হইতে পারে, এগুলা হতেছে কি তার জিআইটি ডিস্টারবেন্স হইতে পারে। হ্যাঁ, ড্রাই মাউথ, নশিয়া হইতে পারে, এগুলা তাকে পেশেন্টকে আগে থেকে বলে দিতে হবে, ঠিক আছে। অ্যান্টিডায়োটিক হরমোন এখানে লাগবে। এখানে দেখেন ডেসমোপ্রেসিন অ্যানালগটা দেওয়া হয়। এটা হচ্ছে কাদেরকে দিব? আমরা ডেসমোপ্রেসিন, নকচুরিয়া, নকচুরিয়াল অ্যানোরিসিস দিব। যাদের হচ্ছে রাতের বেলায় ইউরিন পাস হয় তাদেরকে দিব আমরা। কন্ট্রাইন্ডিকেশন কাদের জন্য? কার্ডিয়াক ডিজিজের জন্য এবং যারা হচ্ছে ডায়াবেটিস খাচ্ছে তাদের জন্য এটা কন্ট্রাইন্ডিকেটেড। পেশেন্ট শুড অ্যাভয়েড ফ্লুইড ওভারলোড আর সাইড ইফেক্ট ইনক্লুড ফ্লুইড রিটেনশন উইথ হাইপোনাট্রিমিয়া, এপিস্টেসিস, নাসাল কনজেশন। তাদের ক্ষেত্রে হচ্ছে কি আমি নাসাল স্প্রে দিয়ে দিব, ঠিক আছে। এই আচ্ছা, ইস্ট্রোজেন কাদেরকে দিব? ইস্ট্রোজেন হচ্ছে এই স্ট্রেসের মধ্যে আছে কিন্তু তার হইতেছে আবার ইউরোজেনিটাল অ্যাট্রফি আছে। ইউরোজেনিটাল অ্যাট্রফি যদি থাকে পোস্টমেনোপজাল ওমেন তাদেরকে আমরা ইস্ট্রোজেন দিয়ে দিব, হচ্ছে ইস্ট্রোজেন জেল দিয়ে দিব। হ্যাঁ, এটা কিন্তু ডেক্ট্রোসার ওভার অ্যাক্টিভিটির উপর কোনো কাজ করবে না, কিন্তু তাদের হচ্ছে ওভার অ্যাক্টিভিটিও আছে, আবার তাদের হচ্ছে ড্রাই ভ্যাজাইনাও আছে বা অ্যাট্রফিও আছে, ইউরোজেনিটাল অ্যাট্রফি আছে। তাদের ক্ষেত্রে আমি প্রেসক্রাইব করব হচ্ছে ইস্ট্রোজেন, ঠিক আছে। ডাইমিথাইল সালফোক্সাইড এটাও তো ইম্পর্টেন্ট। এটা একবার জাস্ট রিডিং দিয়ে একটা স্টার দিয়ে রাখতেছে, এটা কখনো আসে না।
ড্রাগস দ্যাট মে precipitate or accelerate urinary incontinence, কারা কারা হচ্ছে গিয়ে urinary incontinence বাড়ায়? হ্যাঁ, এটা তোমরা জানি। ডায়াবেটিস কি হয়? বারবার খালি বাথরুম আসে না, ইস্যু মানে ইউরিনে মিকচুরেশন আসে। তাহলে আপনার ডায়াবেটিস দিলে হচ্ছে গিয়ে এক্সেলারেট করবে আর্জেন্সি, কন্টিনেন্স, নকচুরি, এগুলো হচ্ছে বাড়বে। অ্যালকোহল খাইলে বাড়ে, আলফা অ্যান্টাগনিস্ট নিলে বাড়ে, আর সিডেটিভ ইনক্লুডিং বেনজোডাইজাপিনে হচ্ছে গিয়ে আপনার ইনকন্টিনেন্সটা বাড়ে। অ্যান্টিকোলিনার্জিক এজেন্ট ইনক্লুডিং অ্যান্টিডিপ্রেসেন্ট এটা হচ্ছে গিয়ে আপনার রিটেনশনটাকে বাড়ায় দিবে, ঠিক আছে? আচ্ছা, এন্ডোক্রাইন ফার্মাকোলজি এটা হচ্ছে প্রিভিয়াস লেকচার থেকে আমরা পড়বো। হ্যাঁ, প্রিভিয়াস লেকচার আমরা অলরেডি পড়ে ফেলছি। এগুলা এগুলা সব প্রিভিয়াস লেকচার। আমরা যে গ্লুকোকর্টিকয়েড, অ্যান্ড্রোজেন, থাইরয়েড পড়ছি, এগুলা হচ্ছে সেগুলো এখান থেকে এইটার সাথে প্লাস এইটা প্রিভিয়াস লেকচার প্লাস হচ্ছে এটা একটু জাস্ট রিডিং দিবেন। হ্যাঁ, প্লাস রিডিং প্রিভিয়াস লেকচার থেকে যেটা পড়াইছি আমি ওইটাই পড়বেন, সাথে হচ্ছে এগুলো একটু রিডিং দিবেন, আর কিছু এখান থেকে লাগবে না। অ্যান্টি থাইরয়েড আমরা পড়ছি, এই যে হিস্টামিনের যেটা ছক, একটা চার্ট পড়াইছি না আপনাদেরকে? ফার্মার একটা চার্ট করেছিলাম হিস্টামিনের, 5 হিস্টামিন, সাইমেটিডিন, র্যানিটিডিন, এটা একটা হিস্টামিনের চার্ট ছিল, ক্লোরামফেনিকাল, প্রোমেথাজিন, এটা চার্ট ছিল। ওই চার্টটা শুধু পড়বেন, এর পাশে চার্ট লিখে রাখেন, অনলি চার্ট। অনলি চার্ট ইউ হ্যাভ টু গো থ্রু, আর কিছু লাগবে না। অ্যান্টিএমিটিকোসেইন, ওসিপি, আর কতবার বলবো এটা? এটা পড়ে ফেলবেন। হ্যাঁ, ওসিপি, ওসিপি এটা তো হচ্ছে গিয়ে আমাদের ফার্স্ট সেকেন্ড লেকচারে কিন্তু কন্ট্রাসেপটিভ যখন পড়াইছি পুরোটাই কিন্তু কন্ট্রাসেপটিভই পড়াইছি। সেকেন্ড লেকচারে হচ্ছে গিয়ে আপনার ম্যাক্স পড়াটাই ছিল কন্ট্রাসেপটিভ বেসড, ওইটার সাথে এটা পড়ে ফেলবেন। হ্যাঁ, সব হচ্ছে প্রিভিয়াস লেকচার পড়বেন। আমাদের বাকি ছিল মেইনলি ওই যে ই ওইটাই বাকি ছিল, ওইটাই এই জন্য পড়াইলাম আমরা। ব্লাডারটা, রেলক্সিফেনটা একটু দাগে, ট্যামোক্সিফেনটা একটু দাগ দিয়ে রাখেন। হ্যাঁ, ট্যামোক্সিফেনটা হচ্ছে অ্যান্টি ইস্ট্রোজেন এন্ড প্রি মেনোপজাল ইউটেরাস ট্যামোক্সিফেন। এটা নন স্টেরয়েডাল অ্যান্টি ইস্ট্রোজেন ড্রাগ দ্যাট অ্যাডজুভেন্ট থেরাপি সেকেন্ডারি প্রিভেনশন অফ ব্রেস্ট ক্যান্সার। ব্রেস্ট ক্যান্সার যাদের আছে তাদেরকে আমরা হচ্ছে ট্যামোক্সিফেন দেই। হ্যাঁ, ট্যামোক্সিফেনটা হচ্ছে কি আপনার অ্যান্টি ইস্ট্রোজেন প্রি মেনোপজাল ইউটেরাসকে দিতে পারি আমরা। বাট এখানে কি হয়, আপনার হচ্ছে কি অ্যাসোসিয়েটেড উইথ ইনক্রিজ রিস্ক অফ থ্রম্বোএমবোলিজম এন্ড ওভারিয়ান সিস্ট। ট্যামোক্সিফেন নিলে ওভারিয়ান সিস্টের সংখ্যা বেড়ে যায়, অস্টিওপোরোসিসটা হচ্ছে বাড়তে পারে। সাইড ইফেক্টের মধ্যে হচ্ছে হট ফ্লাশ, ভিজুয়াল ডিস্টারবেন্স, অ্যামোনিয়া, ইরেগুলার ভ্যাজিনাল ব্লিডিং, এগুলো হতে পারে, ঠিক আছে? এই আর রেলক্সিফেনের কাজ কি? রেলক্সিফেন, হাউ রেলক্সিফেন ওয়ার্ক বাই সিলেক্টিভ ইস্ট্রোজেন রিসেপ্টর মডিউলেটর, বাস দ্যাটস ইট, আর কিছু লাগবে না এখানে। কি বলনটা দাগ দিয়ে রাখেন, এটা হচ্ছে কম্বাইন্ড ইস্ট্রোজেন প্রজেস্টেরন এন্ড উইক অ্যান্ড্রোজেন অ্যাক্টিভিটি, এগুলো আমরা পড়ে ফেলছি অলরেডি আগে। হাইপারফোলেটনিমিয়া ড্রাগ আমরা পড়ছি, হ্যাঁ, ওটা এগুলো সব আগের গুলোর সাথে একটু দেখে দিবেন। ওকে, নেক্সট আমরা চলে আসি, কি কি বাকি আছে আমাদের। প্রোস্টাগ্ল্যান্ডিন আমরা পড়ছি, এটা খুবই ইম্পর্টেন্ট, এই যে আগেও বলছি ডায়নোপ্রোস্ট, জেমোপ্রোস্ট, কার্বোপ্রোস্ট, মিজোপ্রোস্টল, এটা কোনটা কোনখানে ইউজ করা হয় বলছি না, P1 P2 P3 কোথায় ইউজ করা হয়? মিজোপ্রোস্টল ইউজ করা হয় হচ্ছে কি আপনার ট্রিটমেন্ট অফ দ্য গ্যাস্ট্রিক আলসারে। হ্যাঁ, ইনহিবিট দ্য গ্যাস্ট্রিক অ্যাসিড সিক্রেশন। আর কি করে যে প্রোস্টাগ্ল্যান্ডিন E1, এটা করা হয় হচ্ছে সার্ভাইকাল প্রিপারেশনের জন্য, প্রায়ার টু সার্ভাইকাল ইভাকুয়েশন এন্ড ইউটেরাস অফ দ্য মেডিকেল টার্মিনেশন বা প্রেগন্যান্সি। মনে পড়ছে? আমরা পড়ছিলাম কিন্তু। ডায়নোপ্রোস্ট হচ্ছে কি আপনার সেভ করে এটা। আর প্রোস্টাগ্ল্যান্ডিন E2 যেটা, সেটা হচ্ছে কি আপনার কি করবে, এটা সবখানে কাজ করবে, ঠিক আছে? ইন্ডাকশন অফ দ্য লেবারে কাজ করবে। আর কার্বোপ্রোস্ট যেটা, সেটা হচ্ছে গিয়ে এই যে ডিপ ইন্ট্রামাসকুলার দিতে পারি আমরা টু সিভিয়ার পোস্টপার্টাম হেমোরেজের জন্য। তাহলে প্রোস্টাগ্ল্যান্ডিন E1 E2, E1 টা হচ্ছে গ্যাস্ট্রিক আলসারে, E2 টা হচ্ছে কি ইন্ডাকশন অফ লেবার, আর F2 আলফাটা হচ্ছে কি সবখানে ইউজ করা যায়, প্রেগন্যান্সি টার্মিনেশন ইউজ করা যায়। জেমোপ্রোস্টটা হচ্ছে সার্ভিক্যাল ইভাকুয়েশনের জন্য, মানে ইভাকুয়েশন আর ডিএনসি, যেটা আর কি ডিএনসি ডায়ালিটেশন এন্ড ইভাকুয়েশনের সময় আমরা হচ্ছে প্রিপারেশন করার জন্য প্রোস্টাগ্ল্যান্ডিন E1 টা দিয়ে দেই। মেনস্ট্রুয়াল ডিসঅর্ডার এন্ড ইনফার্টিলিটি, এগুলো আমরা পড়ছি, যে ক্লোমিফেনসাইডটা আমরা পড়ছি, অ্যান্টি ইস্ট্রোজেন, এগুলোর মধ্যে সব পড়া। এগুলা জাস্ট হচ্ছে ওগুলার সাথে একটু পড়বেন, যে ওভুলেশন ইন্ডাকশন আমরা পড়ছিলাম না, ক্লোমিফেনসাইড্রেট, লেট্রোজল, এগুলো পড়ছিলাম না আগের ক্লাসে? ওই মানে ওগুলাই, এগুলো এখানে আরো ডিটেইলসে লেখা আছে, অত বেশি দরকার নেই। ক্লোমিফেনসাইড্রেট একটু পড়তে পারেন, এটা হচ্ছে গিয়ে 50 ডোজ দিয়ে করে অ্যাডমিনিস্ট্রেশন করি হচ্ছে আমরা কোন কোন ল্যাকটোল, ক্লোমিফেনসাইড্রেট সবই হচ্ছে ডে 2 to day 6, টোটাল 5 ডেজ, 2 3 4 5 6, এই 5 দিন হচ্ছে ইউজ করা হয়। এবং এটা লিমিটেড করবো আমরা কতদিন? 12 মাস। 1 বছর ট্রিটমেন্টের করার পরে যদি দেখি ক্লোমিফেনসাইড্রেটে কোনো কনসেপ্ট হচ্ছে না, তার মানে হচ্ছে এটা ক্লোমিফেনসাইড্রেট রেজিস্ট্যান্স, ঠিক আছে? ক্লিনিক্যাল ইউজ আমরা কখন করি? অবশ্যই আমরা ওভুলেশন ইন্ডাকশনের জন্য করি, পেশেন্ট উইথ সাবফার্টিলিটির জন্য আমরা ইউজ করি। কন্ট্রাইন্ডিকেশন কি হতে পারে? ওভারিয়ান সিস্ট, হেপাটিক ডিজিজ হতে পারে। সাইড ইফেক্টের মধ্যে ভিজুয়াল ডিস্টারবেন্স, হট ফ্লাশ, ওভারি হাইপার স্টিমুলেশন হতে পারে, অর্থাৎ মানে
ইয়েগুলা আপনার ফলিকল গুলো অনেক বেশি বড় বড় হয়ে যাবে, তো হাইপারস্টিমুলেশন হতে পারে, মাল্টিপল প্রেগন্যান্সি হতে পারে, ব্রেস্ট টেন্ডারনেস হেডেক হতে পারে। ঠিক আছে, ট্যামোক্সিফেনটা একটু দাগ দিয়ে রাখেন, এটা হচ্ছে ইস্ট্রোজেন রিসেপ্টরটাকে ব্লক করে রাখে। ওকে, আচ্ছা এরপরে হচ্ছে এগুলো তো আমরা দেখছি। মেনোরেজিয়ার ট্রিটমেন্ট আমরা করছি না, ট্রানএক্সামিক অ্যাসিড দিয়ে করব। এখান থেকে এই কোশ্চেনটা আসে কিন্তু, হাউ ট্রানএক্সামিক অ্যাসিড ওয়ার্ক, দিস ইজ অ্যান অ্যান্টি ফিব্রোনোলাইটিক এজেন্ট, ডাক্তার এখানে 50% লসটাকে রিডিউস করে বাস। কন্ট্রাইন্ডিকেশন কি, এটা থ্রম্বোএমবোলিটিক ডিজিজ করতে পারে, নশিয়া ভমিটিং ডায়রিয়া করতে পারে, কালার ভিশনে ডিস্টার্ব করবে। ঠিক আছে, এনএসআইড আমরা পড়েছি। সিকোয়েন্সিয়াল কম্বাইন্ড এইচআরটি ইজ গিভেন পেরিমেনোপজাল ওমেন, এটা একটু দাগ দিয়ে রাখেন, এখানে হচ্ছে ড্যানাজলটা ইউজ করা হয়। ড্যানাজলটা হচ্ছে সিনথেটিক অ্যান্ড্রোজেন, দাগ দিয়ে রাখেন এখানে। এখানে আর কিছু করতে হবে না। পিটুইটারি গোনাডোট্রপিনটাকে, মানে ওই যে পিটুইটারি থেকে যে গোনাডোট্রপিন রিলিজ হবে সেগুলোকে হচ্ছে গিয়ে আপনার বন্ধ করে দিবে। আচ্ছা, যদি ড্যানাজল খাওয়া অবস্থায় প্রেগনেন্ট হয়, ড্যানাজল খাওয়া অবস্থায় কিন্তু প্রেগন্যান্সি নিতে বলবো না, হ্যাঁ। ড্যানাজল খাওয়া অবস্থায় প্রেগন্যান্সি হলে কি হবে, যদি ফিমেল বাচ্চা হয় তাহলে কিন্তু ভিরিলাইজেশন এফেক্ট হবে, অর্থাৎ যে মেল প্যাটার্ন হবে, মানে মাসকুলারের এফেক্ট হবে, টেস্টোস্টেরন বেশি থাকবে, এগুলো হচ্ছে ভিরিলাইজেশন হবে যদি ড্যানাজল খাওয়া অবস্থায় পেশেন্ট বাচ্চা নেয়, এবং সেই বাচ্চা যদি মেয়ে বাচ্চা হয়। ঠিক আছে, এবং এটা রিকমান্ডেড ট্রিটমেন্ট কত, ড্যানাজল দিলে আপনি 6 মাসের বেশি ট্রিটমেন্ট দিবেন না, হ্যাঁ। 6 মাসের বেশি আপনি হচ্ছে ট্রিটমেন্ট দিতে পারবেন না। কাদেরকে দিই অ্যানোজল বলেন তো, যাদের হচ্ছে অ্যান্ড্রোজেন বেশি, ওয়েট বেশি, তারপর হচ্ছে গিয়ে একনে, হার্সুটিজম, ইরিটেবিলিটি, মাসকুলোস্কেলেটাল পেইন, ফ্যাটিক, হট ফ্লাশ, বেস অ্যাট্রফি, যাদের আছে ওদেরকে আমরা এই ট্রিটমেন্টটা দিব। কিন্তু এটা দিলে কিন্তু আবার ভয়েসটা ডিপ হয়ে যেতে পারে। মহিলা মানুষের ভয়েস তো একটু সুন্দর থাকে, চিকন থাকে, তো দেখা যায় কি যে এটা একটু মেল প্যাটার্নে, মানে একটু ভারী ভারী ভয়েস হয়ে গেছে। ঠিক আছে, এই যে ড্যানাজল দিলে আপনি ব্রেস্ট ফিডিং করাতে পারবেন না, এবং ব্রেস্ট ফিডিং যদি আপনার ফিমেল বাচ্চাকে আপনি করেন তারও কিন্তু সেম রিয়েলাইজেশন ফিমেল ফিটাস হবে। ওকে, জিএনআরএইচ অ্যানালগ, জিএনআরএইচ অ্যানালগের মধ্যে হচ্ছে ডি ডি ডেকাপেপটাইড, এটা তোমরা পড়ছি। ডেকাপেপটাইড এটা হচ্ছে হাইপোথ্যালামাস সিস্টেম ইনফিরিয়রি এফএসএইচ এলএস প্রোডাকশনের উপর কাজ করে। ইন্ডিকেশন কাদেরকে দিব আমরা, জিএনআরএইচ অ্যানালগ আমরা পড়লাম একটু আগে, কিন্তু এন্ডোমেট্রাসিস হলে আমরা কি করব, আমরা হচ্ছে কি করব, আমরা ফার্মাকোলজিক্যালি আমরা হইতেছি কি তাকে মেনোপজ করে রাখবো, মানে 3 মাসের মতো বা 6 মাসের মতো আমরা তাকে হচ্ছে পিরিয়ড হইতে দিব না। তো পিরিয়ড না হইলে আমরা কি করতে হবে, জিএনআরএইচ অ্যানালগ দিব, কারণ কি ওই সিস্টের সাইজ গুলো কমানোর জন্য। তো আমরা এন্ডোমেট্রিয়াসিসের ট্রিটমেন্টে দিতে পারি, ইনফার্টিলিটি ট্রিটমেন্টে দিতে পারি, মেনোরোজিয়া ট্রিটমেন্টও দিতে পারি। মানে যাদের ফাইব্রয়েড আছে, হ্যাঁ, যাদের ফাইব্রয়েড আছে হিস্টেকটমি করবো, তার আগে ড্যানাজলটা দিয়ে আমরা কি করবো, সাইজটাকে একটু কমায় নিয়ে তারপর হচ্ছে গিয়ে আপনার ট্রিটমেন্ট করতে পারি আমরা, সরি জিএনআরএইচ দিয়ে, হ্যাঁ গোনাডোট্রপিনটা দিয়ে সাইজটাকে কমায় দেন হচ্ছে মাইমেক্টমি করবো। প্রিকর্শিয়াস পিউবার্টির ক্ষেত্রে আমরা হচ্ছে জিএনআরএইচ অ্যানালগ দিতে পারি। প্রিকর্শিয়াস পিউবার্টিতে কি হয়, অতিরিক্ত ইস্ট্রোজেন, এফএসএলএইচ এগুলো রিলিজ হবে, তো এটা যদি বন্ধ করে রাখি আমরা তখন হচ্ছে কি প্রিকর্শিয়াস পিউবার্টিটাও মানে তখন ডিলে হয়ে যাবে, হ্যাঁ? এই আর কি। ন্যাজাল স্প্রে দিতে পারি আমরা, যে জিএনআরএইচ, বাসেরালিন, ন্যাফারালিন, এগুলো মনে রাখেন একটু, এগুলো কোনগুলো, জিএনআরএইচ হচ্ছে বাসেরালিন, ন্যাফারালিন, গসেরালিন, এগুলো হচ্ছে কি আপনার লিউপ্রোলাইন অ্যাসিটেট। যে লিউপ্রোলাইন অ্যাসিটেট এটা অনেক দাম, লিউপ্রোলাইন অ্যাসিটেট অনেককে দেখা যায় হচ্ছে যাদের যে ইনফার্টিলিটিতে, যাদের হচ্ছে একটা রাপচার হয় না, ওদের ক্ষেত্রেও লিউপুরান অ্যাসিডেটটাকে দেয়। ওকে, সাইড ইফেক্টের মধ্যে কি হতে পারে, যে মেনোপজাল সিম্পটম, হেডেক, নাদাল ইরিটেশন হতে পারে, স্প্রে দেওয়ার জন্য এটাই হতে পারে। এখানে কিছু লাগবে না। হার্সুটিজমের জন্য আমরা কি কি ট্রিটমেন্ট করি, ভিতরে এত করতে হবে না। সিওসিপি আমরা দেই হার্সুটিজমের জন্য, যাদের পিসিওস আছে, হ্যাঁ। মেড্রক্সিপ্রোজেস্টেরন অ্যাসিটেট আমরা দিতে পারি, স্পাইরোনোলেকটোন দিতে পারি, ফ্লুটামাইড, এর নামগুলো খালি একটু পড়ুন, ফ্লুটামাইড, ফিনিস্টারেট, সাইবেটিডিন, এগুলো হচ্ছে কি আমরা দিতে পারি। মেইনলি হচ্ছে সিওসিপি দেওয়া হয় যে পিসিওস এর জন্য, যাদের হচ্ছে কি আপনার একনে, হার্সুটিজম আছে, এবং যাদের ওভারিতে মানে পিসিওস আছে তাদের ক্ষেত্রে হচ্ছে এই যে কম্বাইন্ড ওসিপি দেওয়া হয়। ঠিক আছে, সাইড ইফেক্টের মধ্যে এই যে হেপাটোটক্সিসিটি হইতে পারে। ওকে, আর এখানে তেমন কিছু নেই, এগুলো একই জিনিস বারবার ঘুরে ফিরে আসছে। পলিসিস্টিক ওভারি সিনড্রোমের মধ্যে দেখেন কি কি থাকবে, মেনস্ট্রুয়াল ইরেগুলারিটি থাকে, অ্যানোভুলেশন ইনফার্টিলিটি থাকে। আমরা এই ক্ষেত্রে হচ্ছে কি কি দিব, 10% যদি হচ্ছে বডি ওয়েট কমায় তাহলে ঠিক হয়ে যায়। আর সাথে আমরা কি দিতে পারি, সিওসিপি দিতে পারি, অ্যাজ এ ফার্স্ট লাইন ট্রিটমেন্ট হিসেবে সিওসিপি দিতে পারি।
কারণ যেহেতু ওদের পিরিয়ডি ইরেগুলারলি থাকে তো উইথড্রল ব্লিডিং হইতে সুবিধা হবে, ঠিক আছে। তার মানে সিওসিপি আমরা দিব। আরটা দিতে পারি হচ্ছে প্রজেস্টেরন সাজেস মেড্রক্সি প্রজেস্টেরন অ্যাসিডেট, যেটা নরমালসটা দেওয়া হয় 5 to 10 days every 1 to 3 months to induce withdrawal bleeding। যাদের হতেছে 2 থেকে 3 মাস, আমরা তো 3 মাসের বেশি কখনোই কিন্তু ব্লিডিংটা আটকায় রাখবো না। তাহলে কি হবে, তাহলে হচ্ছে এন্ডোমেটাল হাইপারপ্লেসিয়া হয়ে যাবে, যার কারণে হচ্ছে কি আমরা প্রত্যেক মানে 3 সাইকেল পর পরে অবশ্যই 1 থেকে 3 সাইকেলের মধ্যে উইথড্রল ব্লিডিং করাই ফেলতে হবে পেশেন্টকে। হ্যাঁ, এগুলাই। ওই অ্যানোভুলেশন ফার্টিলেশন ওই দেখেন সেম কথা আছে যে মিনিমাইজ রিস্ক অফ মাল্টিপল প্রেগন্যান্সি ওভার হ্যাপি স্টিমুলেশন সিনড্রোম, ওয়েট লস, দেখছেন 10% ওয়েট লস রিস্টোর দ্য রেগুলার ওভুলেশন। ক্লোমিফেন সাইটেট আপনি দিতে পারেন, এটা হচ্ছে 7 থেকে 80% ওমেনকে দিতে পারেন 12 সাইকেল রিকম্বাইন্ড, যেটা আমরা করলাম ডে 2 থেকে ডে 6 পর্যন্ত। গোনাডোট্রপিন দিতে পারেন আপনি রিকম্বাইন্ড এফএসএইচ হিউম্যান মেনোপজাল, মানে ওই যে এইচএমজি, অথবা হইতেছে আমরা শুধুমাত্র এই ফলিকুলার স্টিমুলেটিং হরমোন দিয়ে আমরা এটা পিসিওএস এর ক্ষেত্রে ট্রিটমেন্ট করতে পারি যদি বাচ্চা চায় সেক্ষেত্রে। হ্যাঁ, এটা হচ্ছে গিয়ে আপনার গোনাডোট্রপিন দিলেও 6 মাসের বেশি আমরা দিব না। এইচএমজি এর মধ্যে কি থাকে, এইচএমজি এর মধ্যে হচ্ছে এফএসএইচ প্লাস এলএইচ দুইটাই থাকে। আর শুধু এফএসএইচ দিব যাদের হইতেছে কি এলএইচ বেশি। নরমালি হচ্ছে পিসিওএস দের এলএইচ হরমোনটা বেশি থাকে, যার কারণে হচ্ছে পিসিওএস যদি বেশি থাকে, এলএইচ হরমোন বেশি থাকে, তাহলে সেই ক্ষেত্রে এফএসএইচ টা শুধু দেওয়া হয়। কারণ এটা বেশি দিলে আবার ওভার হাইপার স্টিমুলেশন হয়ে যাবে। মেটফর্মিনটা দিতে পারি, কিন্তু মেটফর্মিন ওরকম কোনো বেনিফিশিয়াল এফেক্ট নাই। আর আপনি হচ্ছে গিয়ে সাথে ইয়ে দিতে পারেন, পিসিওএস এর জন্য সবথেকে ভালো ট্রিটমেন্ট হতেছে গিয়ে মেটফর্মিন না দিয়ে যদি আপনি ওয়েট রিডিউসিং ড্রাগস গুলা দেন, সাথে হচ্ছে গিয়ে ডায়েট এক্সারসাইজ লাইফস্টাইল মডিফিকেশন দেন, সেটা হচ্ছে ওদের ক্ষেত্রে ভালো কাজ করে। কারণ মোটামুটি 10%, মানে যদি 100 কেজি সরি টোটাল ওজনের 10% যদি ওরা কমাইতে পারে, মানে তাহলে মোটামুটি তাদের সাইকেলটা রেগুলার হয়ে যায়। সাইকেল রেগুলার হলেই অ্যানোবলিশনটা ঠিক হয়ে যায়। এই আর কি, এখানে কার কিছু আছে। নিউরোমাসকুলার ফার্মাকোলজি আমাদের লাগবে না, ছোট্ট করে ক্রস দিয়ে দাও। মাসেলি এগুলো আমাদের ওরকম লাগবে না। লোকাল অ্যানাস্থেসিয়ার মধ্যে এই 2-3টা লাইন একটু দেখেন, যে লিডোকেইন, বুপিহেভি, বুপিভেকেনে দেখেন এটা কি লিপিড সলিবল ড্রাগ, একটা যে ইনহিবিটিং ইনক্রিজ সোডিয়াম, ঠিক আছে। আচ্ছা, এটা হচ্ছে উইক স্ট্রং অ্যাসিড কম্বিনেশন যদি আমরা দিই, যে আমরা পড়ছিলাম না লিডোকেইন, লিডোকেইন যদি অ্যাডেনালিনের সাথে দিই কত দিব, অ্যাডেনালিন ছাড়া কত দিব মনে আছে, দেখি কার মনে আছে। অ্যাডেনালিনের সাথে লিডোকেইন অ্যাডেনালিনের সাথে কত দিব, অ্যাডেনালিন ছাড়া কত দিব মনে আছে। 3 আর 7 মনে নাই। নিউরোফার্মাকোলজি দরকার নেই আমাদের। হ্যাঁ, এখানে ছোট্ট করে দাগ দেন, জাস্ট এই যে হ্যালোথেন এই নামগুলো একটু পড়তে পারেন কি কি আমরা দিই। হ্যাঁ, নাইট্রাস অক্সাইড, তারপর হচ্ছে এনফ্লোরারেন, হ্যালোথেন, এই নামগুলো একটু পড়তে পারেন। বেনজোডাইজিপিন আমরা পড়ছি, এগুলো সব আমাদের পড়া, ঠিক আছে। ডাইজিপিন পড়ছি না আমরা, ফ্লপি বেবি সিনড্রোম হয়, এগুলো আমাদের সব পড়া। ডায়াজিপাম, টেমাজিপাম, লোরাজিপাম, মিডাজোলাম, নামগুলো একটু দেখেন। এখন আর কিছু আছে, ট্রাইসাইক্লিক অ্যান্টিডিপ্রেসেন্ট এখান থেকে পড়ার দরকার নেই। এসএসআরআই নামগুলো পড়েন, ফ্লুক্সেটিন, প্যারোক্সিটিন, সিটালোপ্রাম, এই নামগুলো একটু পড়েন। সিটালোপ্রাম, অ্যাসিটালোপ্রাম, এগুলো হচ্ছে কি এটাতে দেওয়া হয়, এসএসআরআই তে দেওয়া হয়। হ্যাঁ, সাইড ইফেক্টের মধ্যে জাস্ট একটু রিডিং দেন, এগুলো এগুলো ওরকম ভিতরে এত পড়তে হবে না, কারণ যেগুলো পড়াইতে হবে ওগুলো আমি আপনাদেরকে অলরেডি বলে দিছি, সব করাই দিছি। হ্যাঁ, পড়াই দিছি, ওইগুলাতে আলাদা করে কিছু পড়তে হবে না। ডলেক্সিডিনটা এখানে দেখেন, ডলেক্সিডিন ফর ইউরিনারি স্ট্রেস ইনকন্টিনেন্স কম্বাইন্ড, এটা সেরোটোনিন এন্ড নরএড্রেনালিন রিআপটেক ইনহিবিটর, আমরা এটা পড়েছি। স্ফিংক্টারটাকে হচ্ছে গিয়ে অ্যাক্টিভিটিটাকে বাড়াবে স্টোরেজ করার জন্য, এবং রিকমেন্ডেড ডোজ হচ্ছে 40 মিলিগ্রাম টুয়াইস ডেইলি। significant reduction করবে incontinence episodes per week, significant reduction of socially embarrassment, psychological impact, এগুলা ইমপ্রুভমেন্ট করবে। আর ম্যাক্সিমাম ডিউরেশন কত, 12 সপ্তাহ পর্যন্ত আমরা দিব। ট্রিটেড ওয়াজ 22 থেকে 83 ইয়ার্স এর মধ্যে যদি থাকে পেশেন্ট। হ্যাঁ, সাইড ইফেক্টের মধ্যে ওই যে জিআইডি ডিস্টারবেন্স হতে পারে, ড্রাই মাউথ, জিআই নওশিয়া, ভমিটিং, হেডেক, ডিক্রিজ লিবিডো, এগুলো আমরা পড়ে ফেললাম যে এগুলো পেশেন্টকে আমরা বলে দিতে হবে ডলোক্সিডিনের, যে আপনার কিন্তু এই প্রবলেম গুলো হবে। এবং পেশেন্ট যদি প্রেগন্যান্সি থাকে, ল্যাকটেশন থাকে, হেপাটিক ইমপ্যায়ারমেন্ট থাকে, তাহলে সেই ক্ষেত্রে আমরা এগুলো দিব না, ঠিক আছে। এবং এটা দিব কতদিন পর্যন্ত, এটা হচ্ছে কি আমরা 12 উইকস মনে হয় না, হ্যাঁ 12 উইকস পর্যন্ত আমরা দিতে পারি। ট্রিটমেন্টে হচ্ছে 12 উইকস, এটা দাগ দিয়ে রাখেন।
3 মাস পর্যন্ত আমরা ডলেক্সিটিনটা দিব। আর এখানে কিছু লাগবে না, এগুলো আমরা সব পড়েছি। হ্যাঁ, প্রেগন্যান্সি স্পেসিফিক ডে ওই যে অ্যান্টিনাটাল কর্টিকোস্টেরয়েড, এটা ভালো মতো পড়বেন। এটা আমরা পড়ছি যদিও, তারপর এটা পড়বেন। 24 সপ্তাহ থেকে 34 সপ্তাহ 6 দিন, এখান থেকে আমরা হইতেছে গিয়ে আমরা দিব এটা। হ্যাঁ, কনসিডার করবো 23 সপ্তাহ থেকে 23 সপ্তাহ 6 দিন পর্যন্ত। কি কি কমাবে? এটা হচ্ছে আইইউজি আরডিএস টা কমাবে, রিডিউস করবে হচ্ছে আর রেসপিরেটরি ডিস্ট্রেস সিম্পটম, নিওনাটাল ডেথ, এগুলো আমরা পড়ছি। আর একটা হচ্ছে গিয়ে যে ইন্ট্রাভেন্ট্রিকুলার হেমোরেজটাকে কমাবে, এটা একটু দেখবেন, বেনিফিটস গুলো দেখে নিয়েন। এটা খুব ইম্পর্টেন্ট, এই 3টা লাইন থেকে পরীক্ষাতে কোশ্চেন আসে, লাল কালিতে দেখবেন। নিওনাটাল ডেথ কমায় 31%, আরডিএস কমায় 44%, ইন্ট্রাভেন্ট্রিকুলার হেমোরেজ কমায় 46%, লাল কালিতে দাগ দিবেন এটা। বেটামেথাসন যদি আমি দেই 24 ঘন্টার মধ্যে 12 মিলিগ্রাম করে দিব, টোটাল আমার 24 হ্যাঁ, 24 মনে রাখেন। যদি আমি 24 ঘন্টায় দেই, 24 ঘন্টার মধ্যে মানে আমার 24 ঘন্টার মধ্যে 24 মিলিগ্রাম দিতে হবে, এটা বুঝতে পারছি আমরা? এটা কি বুঝতে পারছি? ডোজ কত স্টেরয়েডের? স্টেরয়েডের ডোজ হচ্ছে কি আমার 24 ঘন্টা 24 মিলিগ্রাম। এখন এটা আমি কিভাবে দিব? যদি আমি দুইটা ডোজ দেই, আমি 12 মিলিগ্রাম করে দিব 2 ডোজে, 24 আওয়ার্স অ্যাপার্ট, ঠিক আছে? 24 আওয়ার্স অ্যাপার্ট, তাহলে 12 মিলিগ্রাম করে হচ্ছে গিয়ে 24 ঘন্টা পর পর দিব। হ্যাঁ, আর যদি 12 আওয়ার্স পরে দেই, তাহলে আমার 4টা ডোজ দিতে হবে, তাহলে 12 মানে 12 ঘন্টা পর পরে আমার 6 মিলিগ্রাম করে দিতে হবে। তাহলে 12 ঘন্টায় 6 মিলিগ্রাম দিলাম, তারপরে 12 ঘন্টায় 6 মিলিগ্রাম, তারপরে মানে টোটাল 4টা ডোজ দিব, তাহলে আমার কত হয়ে গেল? 24 মিলিগ্রাম। টোটাল আমার 24 মিলিগ্রাম চাইতে হবে, সেটা আমি একদিনের অ্যাপার্টও দিতে পারি, বা আমি হচ্ছে 2 দিনের মধ্যে 4টা ডোজ করে দিতে পারি। ঠিক আছে, বুঝে গেছে? এটা একটু মনে রাখেন। এই এখানে অ্যান্টি ইমিউনোগ্লোবিন, এটা তো একবার বলবেন ডোজটা? যদি হচ্ছে 12 মিলিগ্রাম করে দেন আপু, তাহলে 24 আওয়ার্স অ্যাপার্টে 2টা ডোজ দিতে হবে আপনার। ধরেন হচ্ছে গিয়ে আজকে সকালবেলা দিলেন 10টার সময় 12 দিলেন, পরের দিন সকাল 10টার সময় আপনার 12 দিতে হবে। এটা হচ্ছে 24 আওয়ার্স অ্যাপার্টে। আপনি বিটামিথাসন যদি দেন, 2টা ফর্মেটে পাওয়া যায়, ডেক্সামিথাসন, বিটামিথাসন দিলে আপনি 12 মিলিগ্রাম করে দিবেন 24 আওয়ার্স অ্যাপার্টে, 2টা ডোজ, আপনার 24 মিলিগ্রাম হয়ে গেল। আমার এইম হচ্ছে আমার 24 মিলিগ্রাম দিতে হবে, সেটা আমি 2 ভাবে দিতে পারি, 12 মিলিগ্রাম করে দিতে পারি 2টা ডোজে, অথবা 6 মিলিগ্রাম করে 4টা ডোজ আমি দিতে পারি। বুঝা গেছে? যদি ডেক্সামিথাসন দেয় তাহলে হচ্ছে 6 মিলিগ্রাম করে আমার 12 ঘন্টা পর পর দিতে হবে 4টা ডোজ। আপনি এই যে 24 ঘন্টা যেটা 12 মিলিগ্রাম দিছিলেন, 24 ঘন্টা ওটা 12 ঘন্টা পর পর যদি দেন, তাহলে কত হয়? 12 যদি আপনি 2 ভাগ করেন, কত হয়? 6 মিলিগ্রাম। তাহলে 6 মিলিগ্রাম আপনার 12 ঘন্টা পর পর দিলে একদিনে আপনি 24 দিতেছেন, পরের দিনে আপনি একদিনে 12 দিতেছেন, পরের দিনে হচ্ছে 12 দিতেছেন, 24 মিলিগ্রাম হয়ে গেল। তাহলে এটা হচ্ছে গিয়ে 6 মিলিগ্রাম করে দিলে টোটাল 4টা ডোজ দিতে হবে, আর 12 মিলিগ্রাম করে দিলে টোটাল 2টা ডোজে আপনার কমপ্লিট হয়ে যাচ্ছে 24 মিলিগ্রাম। ঠিক আছে, এটি লেখা আছে, আপু এটা একটু দেখে নিন। পেটা দিলে হচ্ছে 12 মিলিগ্রাম করে দিবেন, টেক্সা দিলে হচ্ছে 6 মিলিগ্রাম করে 4টা ডোজ দিয়ে দিবেন। কি কমায়? রোড রেসপিরেটরি ডিস্ট্রেস সিনড্রোম কমায়, ইন্টারভেন্ট্রিকুলার হেমোরেজ কমায়, আর হচ্ছে ফিটাল মর্টালিটিটা কমায়। ঠিক আছে, এটাই হচ্ছে আমাদের এই যে অ্যান্টিডি, এটা দেখে নিতে পারেন যে যদি 20 উইকস এর আগে হয় তাহলে 250 করে দিব, 20 উইকস এর পরে গেলে 500 দিব, আর 72 আওয়ার্স এর মধ্যে দিতে হবে, 72 ঘন্টার মধ্যে 500 মিলিগ্রাম করে দিব, এই তো আর কি। আর যদি ফিটাল হেমোরেজের কোনো ফিচার থাকে তাহলে 100 থেকে 200 মিলিগ্রাম পার ইউনিট করে বাড়াবো এটা ক্লেহর টেস্ট করে। ঠিক আছে, তাহলে 20 সপ্তাহ আগে গেলে আমরা ক্লেহর টেস্ট করতে হবে না, 20 সপ্তাহ পরে দিলে আমরা ক্লেহর টেস্ট করতে হবে। এটা আমরা পড়েছি অ্যান্টিডি ফিটোমেটানলের মধ্যে, পড়ছিলাম না? ক্লেহর টেস্টটাকে, ফিটোমেটানল হেমোরেজ হচ্ছে কিনা ওটা দেখার জন্য আমরা ক্লেহর টেস্ট করব। ঠিক আছে, এবং এটা 20 সপ্তাহ আগে আমরা ক্লেহর টেস্ট করতে হবে না, 20 সপ্তাহ পরে আমরা ক্লেহর টেস্ট করে দেখতে হবে, এবং প্রত্যেক মানে কত মিলিগ্রামের উপরে গেলে যেন এটা হচ্ছে গিয়ে ওটা একটু দেখতে হবে আমার, কত মিলিগ্রাম উপরে গেলে এটা হচ্ছে গিয়ে 100 থেকে 125 ইউনিট করে আপনার বাড়াইতে হবে ডোজ। ঠিক আছে, একটু দেখে নিন, এগুলো আমরা পড়ে ফেলছি সব, রিকমেন্ডেশন অফ অ্যান্টি প্রোফাইলিসিস, এগুলো একটু রিডিং করে দিন, জাস্ট রিডিং আর লিখে রাখেন। হ্যাঁ, আর লিখে রাখেন, পুরোটাই একটু আর লিখে রিডিং দিয়ে রাখেন, এগুলো আমরা সব পড়ছি। কখন কখন দিব, যে ইন্টেট্রাল ডেথ হলে, অ্যাবডোমিনাল ইনজুরি, এক্সটার্নাল সেফালিক ভার্সন, অ্যান্টিবায়োটিক হেমোরেজ, ইনসারশন অফ শান্ট, এম্বার রিডাকশন, অ্যামনোসেন্টেসিস, সিবিএস, ফিটাল ব্লাড স্যাম্পলিং, যাই করি না কেন, যে কোনো ফুটাফাটি আমি যদি করি পেশেন্টের গায়ে, অবশ্যই অবশ্যই আমার প্রোফাইলেক্সিস হিসেবে অ্যান্টিডি দিতে হবে ইন নন সেন্সিটাইজ RH নেগেটিভ মাদারকে। হ্যাঁ, পোস্টনাটালে হচ্ছে আমরা ওই যে 72 ঘন্টার মধ্যে 500 মিলিগ্রাম দিয়ে দিব। হ্যাঁ, ইন্টারন্যাশনাল ইউনিট দিয়ে দিব। আচ্ছা, ক্লেহর টেস্টের ইয়াটা কি আছে? হ্যাঁ, আসলে ইয়ার তো সেকেন্ড পার্টের তো আমার মনে পড়তেছে না।
ওকে, এখান থেকে আর বেশি কিছু পড়তে হবে না, বেশি পড়লে যাবে মাথাটা নষ্ট হয়ে। জাস্ট খালি কখন কখন দিব এটা একটু মনে রাখেন, হ্যাঁ। এগুলো তো অ্যান্টি হাইপারটেনসিভ ল্যাবেটারল, রিডিং দিলে রিডিং দিতে পারেন, এগুলো আমরা সব ভিতরে পড়ছি, ছোট ছোট করে পড়ছি, এগুলো এত বেশি লাগবে না। যদি রিডিং দিতে চান এখানে ওই জিনিসগুলাই আবার রিপিটেশন আছে, এখান থেকে একটু রিডিং দিয়ে দেখতে পারেন। আর কি আছে এখানে বাদ পড়ার মতো? ম্যাগনেসিয়াম সালফেট, ম্যাক্সোফার্মা দেখেছি। এটা একটু ম্যাক্স সালফেট ডোজটা দেখেন, লোডিং ডোজ, মেইনটেনেন্স ডোজ, এটা দাগ দিয়ে রাখেন। এটা 3টা স্টার দিয়ে রাখেন। লোডিং ডোজ হচ্ছে 4 গ্রাম বাই আইভি ইনফিউশন। প্রথমে আমরা লোডিং ডোজ দিবে হচ্ছে 4 গ্রাম, 5 থেকে 10 মিনিট ধরে আমরা 4 গ্রাম দিয়ে দিব। তারপর হচ্ছে মেইনটেনেন্স ডোজ দিব কত, 1 গ্রাম পার আওয়ারলি। তার মানে 24 ঘন্টায় 24 গ্রাম যাবে, এটুকু মাথায় রাখেন। 24 গ্রাম গেলে প্রত্যেক ঘন্টায় ঘন্টায় 1 গ্রাম করে দিতে হবে। আর লোডিং ডোজটা কি, ফার্স্টে আমি ইনিশিয়ালি দিব হচ্ছে 10 মিনিটের মধ্যে 4 গ্রাম আমি দিয়ে দিব স্ট্যাট, দেন আমি হচ্ছে 24 ঘন্টায় 24 গ্রাম দিব, তার মানে প্রত্যেক ঘন্টায় 1 গ্রাম করে যাবে। আর যদি রিকারেন্ট সিজার হয়, খিচুনি হয়, যদি রিকারেন্ট সিজার হয়, তাহলে সেই ক্ষেত্রে আমি 2 গ্রাম ম্যাগনেসিয়াম সালফেট দিয়ে দিব, ইনক্রিজ ইনফিউশন রেট 2 গ্রাম পার আওয়ারলি। মানে ওখানে যে আমি 1 গ্রাম করে দিচ্ছিলাম, ওটা আমি 2 গ্রাম করে দিয়ে দেবো, 1.5 থেকে 2 গ্রাম করে দিয়ে দিব। মনিটরিং হইতেছে আমার প্রত্যেক ঘন্টায় ঘন্টায় রিফ্লেক্স দেখতে হবে পেশেন্টের, আর ইসিজি করতে হবে 1 ঘন্টার আফটার লোডিং ডোজ। মানে এই যে লোডিং ডোজে 4 গ্রাম আমি দিলাম, ওটার পরে আমার 1 ঘন্টা পরে লোডিং ডোজ যাওয়ার 1 ঘন্টা পরে ইসিজি করতে হবে। আর হচ্ছে অক্সিজেন দেখতে হবে কন্টিনিউয়াসলি। এটা একটু দেখে নিন, এটা একটু ইম্পর্টেন্ট, এটা আমি এখন আর পড়াইলাম না, ঠিক আছে। এটা একটু দেখে নিন, হ্যাঁ। এটা একটু 3টা স্টার দিয়ে দেখে নিন, বা 3টা স্টার দিয়ে দেখে নিন। এটা কিন্তু আসে মাঝে মাঝে কোশ্চেন আসে, হ্যাঁ, ওয়ান অফ এই কোশ্চেন গুলো আসে। ম্যাগনেসিয়াম সালফেটের লেভেল কত হবে এটা একটু দেখতে হবে, হ্যাঁ। প্রত্যেক 6 থেকে 12 ঘন্টা পর পর আমার হচ্ছে লেভেলটা চেক করতে হবে, এটা একটু মনে রাখেন। 8 থেকে 1 এর মধ্যে হইলে হচ্ছে নরমাল, 2 থেকে 4 এর মধ্যে হইলে থেরাপিউটিক রেঞ্জের মধ্যে আছে, আর 2.5 থেকে 5 এর গেলে আমরা হচ্ছে ইসিজি তে আমি একটা প্রলং ইন্টারভেল পাবো। 4 থেকে 5 এর উপরে গেলে রিফ্লেক্স গুলো ডিমিনিশড হয়ে যাবে, আর মোর দ্যান 5 এ গেলে টেন্ডন রেফ্লেক্স চলে যাবে, 12 মিলিমিটার উপরে গেলে কার্ডিয়াক অ্যারেস্ট হয়ে যাবে, এটা একটু দেখে নিন। প্রেসক্রাইবিং প্রেগন্যান্সি গুলো পড়ছি, আর লাগতেছে না এগুলো, যে ফেনাইটোইন, ফেনোবারবিটাল, কার্বামেজাপিন, যে অ্যান্টি এপিলেপটিক ড্রাগস যেগুলো, হ্যাঁ, ভ্যালপোরিক অ্যাসিড, সোডিয়াম ভ্যালপোরেট, এগুলো জাস্ট একটু রিডিং দিয়ে নিন, শুধু রিডিং দেন, হ্যাঁ। এগুলো মুখস্থ করতে হবে না, এগুলো জাস্ট এক্সট্রা কথা আছে, এক্সট্রা কথাগুলো একটু রিডিং দিয়ে নিন, মুখস্থ করতে হবে না। আমি এগেইন বলতেছি, এগুলো সব হচ্ছে, এগুলো সব আপনাদের পড়া। এই যে কি কি হয় ওয়ারফেনে, কি কি হয় পড়ছেন না, কন্ড্রো হাইপারপ্লেসি কি হবে, ওয়ারফেন এমব্রায়োপ্যাথি। ওয়ারফেন এমব্রায়োপ্যাথিতে যেই ফিচার গুলো থাকে এগুলো এখানে লিখে দিচ্ছে, আর কিচ্ছু না। দেখেন এই যে সিনড্রোম হবে, ডায়াফ্রামেটিক হার্নিয়া হবে, মাইক্রোসেফালি হবে, এগুলো হচ্ছে সব ওইখানে লেখা আছে, আমরা পড়ছি অলরেডি, এগুলাই হচ্ছে এখানে একটু লেখা আছে, তুমি দেখতে চাইলে একটু দেখে নিতে পারেন। লিথিয়াম কার্বনেট পড়ছি আমরা, অ্যাবস্টিনেন্স অ্যানোমালি হবে, পড়ছি না লিথিয়াম, অ্যাবস্টিনেন্স অ্যানোমালি হবে, কার্ডিয়াক ম্যালফরমেশন হয়, এটা আমরা পড়ছি কিন্তু লিথিয়াম একদম ফার্স্ট এড লেকচারে পড়ছি আমরা। এখানে আর কিছু নাই আসলে, সবই একই জিনিসগুলা বারবার, সোডিয়াম ভ্যালভেট আবার আসছে, 3বার আসলো এই নিয়ে, একই জিনিস বারবার রিপিট আসছে। টপোলাইসিস গুলো এটা একটু রিডিং দেন, হ্যাঁ, আর লিখে রাখেন রিডিং। এগুলা সব আর দিয়ে দিয়ে রিডিং করে দিবেন, এগুলা এমন ইম্পর্টেন্ট কিছু না, জাস্ট এক্সট্রা দুই একটা কথা আছে। যেমন অক্সিটোসিনের মধ্যে যেটা আপনারা নোট করছেন, নোটের পাশে একটু এই কথাটা একটু লিখে রাখেন, এই যে ফার্স্ট চয়েস অফ পিপিএইচ, থার্ড ডিস্টেন্স অফ লেবার, আর ফার্স্ট চয়েস অফ ডেলিভারি সিজারের সেকশন, এটা একটু লিখে রাখেন। তেমন কিছু না, ডোজ মোজ এত পড়তে হবে না, ডোজ কখনো পরীক্ষাতে আসে না। কার্বোপোস্টের ডোজ টোজ এগুলো কখনো পরীক্ষাতে আসে না। জাস্ট এটা কি, অ্যানালগ অফ প্রোস্টাগ্ল্যান্ডিন একটু আলফা। এটা কি, এটা হচ্ছে কি আপনার যে কোথায় গেল, ডানোপোস্টটা হচ্ছে প্রোস্টাগ্ল্যান্ডিন E2, এগুলাই আসে। হাউ ইটস ওয়ার্ক এভাবে আসে পরীক্ষায়। হাউ ইটস ওয়ার্ক দিয়ে আপনি 10টা 15টা কোশ্চেন পেয়ে যাবেন 30টার মধ্যে। আর তেমন কিছু নাই এখানে। লাং ক্যান্সার তো আমাদের লাগবেই না, লাং ক্যান্সার পরে কি করবো আমরা। ফলিক অ্যাসিডটা একটু দেখেন এখানে, এই যে তাদেরকে আমরা 5 মিলিগ্রাম, আমরা তো সবাইকে আসলে 5 মিলিগ্রাম দিই, তাই না? বাট স্ট্যান্ডার্ড ডোজ হচ্ছে কত বলে তো, 400 মাইক্রোগ্রাম পার ডে, এটা হচ্ছে স্ট্যান্ডার্ড ডোজ। কিন্তু তাদেরকে ইউকে তে 5 মিলিগ্রাম করে দেয়। এই যে যাদের ডায়াবেটিস, সিকল সেল অ্যানিমিয়া, মেথোট্রেক্সেট খায়, এপিলেপটিক ড্রাগস নেয়, তারপর হচ্ছে কি আপনার প্রিভিয়াস প্রেগন্যান্সিতে নিউরাল টিউব ডিফেক্ট ছিল, ফ্যামিলিতে নিউরাল টিউব ডিফেক্টের হিস্ট্রি ছিল, তারা হচ্ছে ফলিক অ্যাসিড খাবে, ওকে।
5 মিলিগ্রাম করে। আমরাই ভালো না, আমরা সবাইকে দিয়ে দিই। ওকে, পিএইচএফ আর আমাদের দরকার নেই। হাইপারথাইরয়েডিজম এটা খালি ড্রাগস এর মধ্যে আমরা পড়ছি, এটা রেডিও আয়োডিনটা হচ্ছে কন্ট্রাইন্ডিকেটেড, আর প্রোপাইল থাইরোইডিসিলটা হচ্ছে ফার্স্ট চয়েস। প্রোপাইল থাইরোইডিসিলটা হচ্ছে ফার্স্ট চয়েস। জিওআরডি এটা কিছুই না আমাদের, এটা মেডিসিনের একটা পার্ট। লিডোকেনটা এখানে সেম থিং, লিডোকেন। আবার সেই যে লিডোকেন বললাম যে 3 মিলিগ্রাম হতেছে শুধু লিডোকেন, আর 7 হচ্ছে উইথ অ্যাডেনালিন। অঙ্ক করে দেখাইছিলাম, এটা ভুলে গেলাম কেন? বোর্ডের মধ্যে কত গুটি গুটি করে ছোট ছোট করে লিখে দিছিলাম অঙ্ক করে। কর্টিকোস্টেরয়েড এটা পড়ে ফেলুন, এটা না মজা আছে পড়তে। এটা 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 হচ্ছে কি ইনফিডেসটা দিচ্ছে, আমি এটা পড়ে নিয়ে 2-3 বার রিডিং করলে হবে। এই যে কেন অ্যান্টিনাটাল স্টেরয়েড আমরা ইউজ করি, কোর্স কি, ওই যে বিটামিথাসন হচ্ছে 12 আর ডেক্সা হচ্ছে 6। দেখছেন এই পড়া জিনিসগুলো এখানে একটু কোশ্চেন ওয়াইজ আসছে। কাদেরকে দিব? যাদের হচ্ছে পিটাম বার্থ হয়ে গেছে, বা যাদের হচ্ছে ইলেকটিভ সি সেকশন করবো প্রায় টু 38 উইকস এর আগে, যাদেরকে করবো আমরা তাদেরকে দিতে পারি। কেন দিব? ওই যে কি কি করবে, রিস্ক অফ নিওনাটাল ডেথ কমাবে, আরডিএস কমাবে, আর হচ্ছে গিয়ে আপনি ইন্ট্রাক্রেনিয়াল হেমোরেজ কমাবে, এই একই, আর কিছুই না। ওপিয়াট তো আমরা পড়ছি, মরফিন পড়ছি না, মরফিন, হিরোইন, এগুলো সব আমরা পড়ছি। ট্যামোক্সিফেন পড়েছি। কার্ডিয়াক মেডিকেশনের মধ্যে আমাদের এখন দরকার নেই, ক্যালসিয়াম চ্যানেলের নামগুলো একটু পড়তে পারেন। এই 4টাই বারবার পড়তে বলছি। এটার সাথে আরেকটু আছে, মনে আছে, সাইড ইফেক্টও আছে কিন্তু। এটা কিন্তু আপনার আগেরটাতে সাইড ইফেক্টও আছে। হ্যাঁ, বলছিলাম যে প্রত্যেকের একটা একটা করে সাইড ইফেক্ট পড়েন, ওই 4টাই এটা। বেনজোডাইজিপিন আর কতবার দেখবো, ফ্লুমেফেনসাইপেট সেম, ওয়ারফেরিন, ওই যে ওয়ারফিন এমব্রায়োপ্যাথি, এটা পড়ে যে কি কি থাকে, স্টিপেল টেপিফাইসিস, এগুলা। ফার্মাকোকাইনেটিক্স ইন প্রেগন্যান্সি কোনো দরকার নাই, একটা স্টাডি রিডিং করে। ফার্মাটা একটু ভালো মতো করে প্লিজ। হ্যাঁ, ফার্মাটা একটু নোট করে, দরকার লাগলে অন্য সাবজেক্ট লাইক আপনি প্যাথোলজি আপনি একটা সপ্তাহ পড়েন, আপনি হচ্ছে কি অন্যগুলা যদি একটু কম সময় দেন। ফার্মাতে কিন্তু 35টা থেকে 40টা কোশ্চেন আছে, এবং সব ছাকা ছাকা কোশ্চেন। হাউ ওয়ারফিন ওয়ার্ক, হাউ মরফিন ওয়ার্ক, হাউ গাবাপেন্টিন ওয়ার্ক, হাউ এসএস মানে কি সিটালোপ্রাম ওয়ার্ক, সিলেক্টিভ সেরোটোনিন রিআপটেক ইনহিবিটর। এই কোশ্চেন গুলো যদি না পারেন না, তাহলে তখন না নিজের মাথা চুল নিজের ছিটতে ইচ্ছা করবে পরীক্ষার হলে, কারণ এত ছোট ছোট কোশ্চেন আসে, এবং এগুলো না পারলে না খুব কষ্ট লাগে। তারপর হচ্ছে কি পেশেন্ট আসছে, যে পেশেন্টের হইতেছে কি বাচ্চার টোন কম, তারপর বাচ্চা হইতেছে কি পেশেন্টের হিস্ট্রি কি ছিল, সে অ্যালকোহল দিত, তাহলে কি হবে, এটা কি টাইপের ডায়াগনোসিস? অ্যালকোহল অ্যাবস্টিনেন্স সিনড্রোম, ফিটাল অ্যালকোহল অ্যাবস্টিনেন্স সিনড্রোম, ঠিক আছে। তারপর হচ্ছে গিয়ে আপনার লিথিয়ামে কি হয়, কার্ডিয়াক অ্যানোমালি হয়, কি হয়, এবস্টিনেন্স কার্ডিওমায়োপ্যাথি হয়। তারপর হচ্ছে কি আপনার এই যে কি বলে, ওই কি জানি বলে ওটা, তো হ্যালোথেন, আপনার কি ছিল, ওই যে জিএ দিলে হতেছে কি আপনার কি হইতে পারে, ম্যালিগন্যান্ট হাইপারথার্মিয়া হইতে পারে। এগুলো না পারলে না, এগুলো খুব ছোট্ট ছোট্ট লাইন, এক লাইনের একটা কোশ্চেন, কিন্তু এগুলো না পারলে খুব কষ্ট লাগবে তখন, বুঝছেন? এগুলো তখন মনে হবে যে কি করলাম। আমি কিন্তু সব বলে দিচ্ছি আপনাদেরকে, ফার্মা থেকে কিন্তু 35 থেকে 40 কোশ্চেন আসবে, এবং কোনগুলো আসবে ওইটাও ধরে ধরে বলে দিচ্ছি। আপনারা নোট করছেন সবাই ফার্মার? ভিটামিন, ড্রাই মাউথ, ডলিক্সিডিন আমরা কাদেরকে দিব? যারা হচ্ছে সার্জিক্যালি আনফিট, তাদেরকে আমরা দিব স্ট্রেস ইনকন্টিনেন্সে। হ্যাঁ, তারপর আসবে হচ্ছে কি আপনার নকচিউরিয়াতে কি দিব, নকচিউরিয়াতে কি দিব, এগুলো আসবে, টলটেরালিন দিব। এগুলো হচ্ছে কি খুবই মানে ইজি কোশ্চেন, তো এগুলো যদি না পারি না, তাহলে এগুলো খুব মানে কষ্ট লাগবে আর কি। ঠিক আছে, এই তো ফার্মাকোলজি, এতটুকুই বাকি ছিল আমার। জাস্ট আমি যেহেতু এই পেজগুলো আমার বাদ পড়ে গেছিল, পড়াইতে পারি নাই, তো পেজগুলো আমি এই জন্য একটু দাগা দিলাম আপনাদেরকে। আশা করি এর বাইরে কিছু আসবে না। ফার্মাকোলজিটা অবশ্যই অবশ্যই আপনারা নোট করে ফেলবেন, সুন্দর একটা নোট করবেন, এবং প্রত্যেকে আমাকে নোটটা একটু ছবি তুলে পাঠাবেন। আমার কথা আমি আমার পরীক্ষার সময় ফার্মা বই খুলি নাই, আমি শুধু এই নোটটাই আমি আমার কাছে নোটটা নাই, আমি হচ্ছে গিয়ে ডাটা ছিলাম তো দিয়ে দিছি মানুষকে। তো হচ্ছে গিয়ে যার কারণে নোটটা আমার কাছে নাই, তো নোটটা থাকলে আমি আপনাদের কষ্ট করে নোট করতে বলতাম না, আমি আমারটাই দিয়ে দিতাম আপনাদেরকে। ঠিক আছে, তো আমি শুধুমাত্র এই জাস্ট মেকানিজম অফ অ্যাকশন, ওই যে বক্স যেভাবে আপনাদেরকে করতে বলে ওই বক্সটাই শুধু পড়ে গেছিলাম। আমি ফার্মা বই খুলি নাই, ট্রাস্ট মি, ফার্মা বই আমি খুলিই নাই। তো এই জিনিসটা যদি আপনারা হচ্ছে নোট করে ফেলতে পারেন, কারণ এখনো সময় আছে, 4-5 মাস সময় আছে, যারা জানুয়ারিতে দিবেন 4 মাস 20 দিন সময় আছে। তো 4 মাস 20 দিন একটা হিউজ টাইম। এখন থেকে যদি ফার্মাটা খালি একটা সপ্তাহ বসে যদি ফার্মাটা গুছাই ফেলতে পারেন, আপনার বই খুলতে হবে না, ট্রাস্ট মি, আপনার বই খুলতেই হবে না। ঠিক আছে, ওকে তাহলে, থ্যাংক ইউ সো মাচ ফর গিভ মি ইওর অ্যাটেনশন, অনেক লম্বা টাইম দিয়েছেন আমাকে, থ্যাংক ইউ, থ্যাঙ্কস এগেইন। আর পড়ে ফেলেন ভালো মতো, নেক্সট ক্লাস ইনশাল্লাহ দেখা হবে। ওকে, আল্লাহ হাফেজ। আল্লাহ রিমা আপু, হাফেজ। শামিদ আপু, তামিনা আপু, রেহানা সুলতানা আপু, রিক্তা আপু,
নীলুফার আপু, সাবিনা আপু। আল্লাহ হাফেজ এভরিওয়ান। আর কেমন লাগছে ক্লাস একটু জানেন, আর যদি কোনো কোনো ইয়ে থাকে, কোনো অ্যাডভাইস থাকে টুয়ার্ডস মি যে এইভাবে না এইভাবে নিলে ক্লাস হয়, জানেন আমাকে, ঠিক আছে? আর কোনো যদি কোয়েশ্চেন থাকে আমাকে ট্যাগ করে একটু কোয়েশ্চেন গুলো লিখে দেন, হ্যাঁ? আমি চেষ্টা করবো ফ্রি টাইমে আপনাদের অ্যান্সার দেওয়ার। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম, সবাই